আসসালামু আলাইকুম। ডাক্তারদের চেম্বারে রোগীদের কমন একটি প্রশ্ন যে আমার কি রোগ হয়েছে। আসলে প্রত্যেকটি রোগীরই তার রোগ সম্পর্কে জানার অধিকার রয়েছে, কিন্তু সময় স্বল্পতার কারণে সঠিকভাবে রোগীদের কাছে রোগ বর্ণনা করা সম্ভব হয় না। তো আপনারা যাতে আপনাদের রোগ সম্পর্কে সঠিকভাবে জানতে এবং বুঝতে পারেন, সেটি নিয়েই আমার সিরিজ নো ইউর ডিজিজ। আশা করি আপনারা নো ইউর ডিজিজের সাথেই থাকবেন। আজকে আমি একটি বহুল আলোচিত পেটের অসুখ নিয়ে আলোচনা করব। হয়তো আপনারা অনেকেই এই রোগটি সম্পর্কে অবগত আছেন, বা অনেকে নিজেরা বা কাছের আত্মীয় স্বজন এই রোগে ভুগছেন। রোগটির নাম হলো আইবিএস, যার পূর্ণরূপ ইরিটেবল বাউল সিনড্রোম। দেখুন, রোগটির পূর্ণরূপের সাথে ইরিটেবল কথাটি যুক্ত আছে, তার মানে বুঝতেই পাচ্ছেন রোগটা কতটা বিরক্তিকর এবং স্বাভাবিক জীবনযাত্রাকে এই রোগটা কতটা ব্যাহত করতে পারে। আইবিএস নিয়ে পরপর দুটি সিরিজে আমি রোগটি সম্পর্কে সর্বাত্মক আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই নো ইউর ডিজিজের সাথেই থাকবেন। আইবিএস মূলত একটি ফাংশনাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, অর্থাৎ অসুখটি পেটের হলেও কার্যত স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি অন্ত্রে পাওয়া যায় না। আমি বোঝানোর জন্য একটি উদাহরণ টেনে বলতে চাই। ধরুন, একজন পেশেন্ট পেটের সমস্যা নিয়ে আসলেন এবং চিকিৎসক বিভিন্ন রেলেভেন্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে সব রিপোর্টই মোটামুটি নর্মাল। তখন উপসর্গ বিবেচনা করে চিকিৎসক এই রোগটিকে আইবিএস হিসেবে চিহ্নিত করতে পারেন। আইবিএস রোগটির নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তবে বিভিন্ন গবেষণায় দেখা যায় যে সাইকিয়াট্রিক বিভিন্ন কন্ডিশনের সাথে এই রোগটি ওতপ্রোতভাবে জড়িত, এবং দেখা যায় যারা এই রোগটিতে ভুগছেন তার 50% মানুষ অ্যাংজাইটি বা ডিপ্রেশনেও ভুগছেন। তাছাড়া আপনারা জেনে থাকবেন যে আমাদের অন্ত্রে অনেক উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, যেগুলো আমাদের খাদ্য হজমে সাহায্য করে। বিভিন্ন কন্ডিশনে আমাদের পেটের এই উপকারী ব্যাকটেরিয়াগুলো কমে যায় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো বেড়ে যায়, এবং এটা আইবিএস এর একটি ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তৃতীয়ত, ফুড অ্যালার্জি। আপনারা জেনে থাকবেন যে আমাদের অন্ত্র বিভিন্ন খাবারের প্রতি সেন্সিটিভিটি প্রদর্শন করে থাকেন, এবং যারা আইবিএস এর রোগী তাদের ক্ষেত্রে এই সেন্সিটিভিটির মাত্রাটা বেশি। এবং বিভিন্ন খাবার যখন তারা গ্রহণ করছেন, কিছু কিছু খাবার তাদের এই আইবিএস এর উপসর্গটাকে বাড়িয়ে দিচ্ছে বা ট্রিগার করছে। এই জন্য আইবিএস রোগীদের খাদ্যাভ্যাসের ক্ষেত্রে খুবই সচেতন হতে হয়, এবং যদি তারা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে চলেন তাহলে তারা তাদের উপসর্গগুলো নিয়ন্ত্রণে রাখতে পারেন। আমি পরবর্তী সিরিজে আইবিএস রোগীদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত এই সম্পর্কে আলোচনা করব। আইবিএস এর প্রধান উপসর্গ ঘন ঘন পেট ব্যথা হওয়া, বিশেষ করে তলপেটে ব্যথাটাই বেশি পরিলক্ষিত হয়, এবং এই পেট ব্যথার সাথে সাথে পায়খানারও পরিবর্তন লক্ষ্য করা যায়। অনেক রোগী এসে কমপ্লেন করে যে তার পায়খানা পাতলা এবং নরম হচ্ছে, এবং তার পায়খানার সাথে মিউকাস যাচ্ছে, যেটাকে তারা সাদা আমাশয় বলে অভিহিত করেন, এবং তাদেরকে দিনের ভিতরে 8 থেকে 10 বার টয়লেটে যেতে হচ্ছে, কিন্তু টয়লেটে যাওয়ার ফলেও তার টয়লেটটা ক্লিয়ার হচ্ছে না, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় ইনকমপ্লিট ইভাকুয়েশন বলে থাকি। এসব রোগীদেরকে আমরা আইবিএস ডি বলে অভিহিত করে থাকি, যেটার পূর্ণরূপ হলো আইবিএস ডায়রিয়া প্রিডমিনেন্ট। অর্থাৎ আইবিএস রোগীদের যাদের পায়খানাটা নরম কিংবা পাতলা হবে, এবং যাদের পায়খানার সাথে মনে হবে যে মিউকাস বা আম যাচ্ছে, এবং যাদের ঘন ঘন টয়লেটে যাওয়ার প্রয়োজন বোধ করবে, এবং টয়লেট থেকে আসার পরে খানিক সময়ের জন্য তাদের পেট ব্যথাটা কম থাকবে, সেসব রোগীদেরকে আমরা আইবিএস ডায়রিয়া প্রিডমিনেন্টের ভিতরে ধরতে পারি। আবার অনেকের ক্ষেত্রে পেট ব্যথার সাথে সাথে কষা পায়খানা পরিলক্ষিত হয়, এবং রোগীরা এসে কমপ্লেন করে যে তার 2-3 দিন পর পর পায়খানার বেগ আসে, বা 2-3 দিন পর পর তাকে পায়খানায় যেতে হয়, এবং পায়খানা করতে তার অত্যন্ত কষ্ট হয়। অনেক সময় পায়খানা মলদ্বারে আটকে থাকে, যেটাকে আমরা ফিকাল ইনফেকশন বলি, এবং এটাকে আমরা মোটা দাগে বলতে পারি আইবিএস সি, যেটার পূর্ণরূপ হলো আইবিএস কনস্টিপেশন প্রিডমিনেন্ট। অর্থাৎ এসব রোগীর তলপেটে ব্যথা থাকার সাথে সাথে পায়খানাটা কষা থাকবে,
তাহলে আমরা দুই ধরনের আমরা আইবিএস পরিলক্ষিত করলাম। একটি হলো আইবিএস ডি, যেটার পায়খানাটা হবে নরম, আরেকটা হলো আইবিএস সি, যে ক্ষেত্রে পায়খানাটা হবে শক্ত। এছাড়াও আইবিএস এর আরেকটা ভ্যারিয়েন্ট আছে, যেটাকে আমরা বলি আইবিএস মিক্সড ভ্যারাইটি, যেখানে কনস্টিপেশন এবং ডায়রিয়া এই দুটোই একসাথে থাকবে। আইবিএস রোগ মূলত উপসর্গ দেখেই চিকিৎসকরা নির্ণয় করে থাকেন। এই জন্য এক্সট্রা করে তেমন কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় না। তবু যাদের বয়স বেশি, অর্থাৎ যাদের বয়স 50-এর বেশি, তাদের যদি এসব সমস্যা দেখা যায়, তখন ডাক্তার তার পরামর্শ অনুযায়ী বিভিন্ন প্রকার টেস্ট করিয়ে থাকতে পারেন। এটি পুরুষদের তুলনায় কম বয়স্ক মহিলারাই বেশি আক্রান্ত হয়ে থাকেন এবং পার্সন টু পার্সন ভেদে উপসর্গেরও তারতম্য দেখা যায়। এই জন্য ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনাদের উপসর্গগুলো বর্ণনা করলে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই 70-80% ক্ষেত্রে এই রোগটি ডায়াগনোসিস করা সম্ভব। তবু যারা বয়স্ক আছে, তাদের যদি এই উপসর্গগুলো দেখা দেয়, তাদের নির্দিষ্ট কিছু পরীক্ষার প্রয়োজন আছে, যেটা আপনাদের ফিজিশিয়ান আপনাদেরকে অ্যাডভাইস করবে। তো আমরা আজকে আইবিএস এর উপসর্গগুলো জানলাম, কেন হয়, কি কারণে হয়, রোগটি কি, এইসব সম্পর্কেও আমরা জানলাম। এবং নেক্সট যে সিরিজ আসবে, সেখানে আমরা আইবিএস রোগীরা কিভাবে তাদের খাদ্যাভ্যাসটাকে মেনটেন করবে এবং কি করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে, সেটি সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নো ইওর ডিজিজের সাথে থাকুন। সালাম আলাইকুম।